হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আশা করি তোমাদের থিওরি অফ নাম্বারস পরীক্ষাটি সবার খুব ভালো হয়েছে। অনেকেই ফিডব্যাক দিয়েছে যে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আজকে টপোলজি নিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক আমি আলোচনা করব। তাহলে টপোলজির সেই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক গুলার কিছু কিছু যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা একদম 100%, সেগুলোই আজকের ভিডিওতে থাকবে। তো প্রথমেই রয়েছে থিওরাম নাম্বার 1, প্রত্যেক খোলা গোলক একটি খোলা সেট। এটি আরো দুইভাবে আসতে পারে। তোমার এস এ আর খোলা, মানে এটা একটা খোলা গোলক, ঠিক আছে? খোলা গোলক যেখানে এ বিলংস টু এক্স কমা ডি, মানে এই যে ম্যাট্রিক জগৎ আছে, এরকম যদি এক্স কমা ডি আকারের কোনো কিছু থাকে শুধু ব্র্যাকেটের ভিতর, সেটা হচ্ছে ম্যাট্রিক জগৎ, ঠিক আছে? আর যদি এইটার আগে শুধু ডি থাকতো তাহলে সেটা হয়তো ম্যাট্রিক, ঠিক আছে? এবং এখানে যে আর আছে মানে ব্যাসার্ধ, যেটা জিরোর থেকে বড়, আর আমরা জানি সর্বদাই ব্যাসার্ধ কি হয়, জিরোর থেকে বড় হয়। আর নতুবা থাকতে পারে প্রমাণ করো যে ম্যাট্রিক জগতের ম্যাট্রিক জগতের প্রত্যেক খোলা গোলক একটি খোলা সেট। ম্যাট্রিক জগতের খোলা গোলক একটি খোলা সেট। একটি খোলা গোলক তখনই খোলা সেট হতে পারবে যখন, মানে আমরা যদি সেই খোলা গোলকটাকে একটা সেট হিসেবে ধরি, তাহলে সেই সেটের প্রতিটি বিন্দু যদি অন্তস্থ বিন্দু থাকে, তখন সেই খোলা সেটটি একটি একটি খোলা সেট হিসেবে আমরা বিবেচনা করতে পারবো। এখন তোমাদের আমি একটা জিনিস বলি, ধরো তোমার এই এক্স কমা ডি, এই এক্স কমা ডি যে আমাদের আছে না, এই এক্স কমা ডি হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ। এই ম্যাট্রিক জগৎটার তোমার হচ্ছে গিয়ে একটি অপারেটর বা এলিমেন্ট হচ্ছে গিয়ে, এই ম্যাট্রিক জগৎটার একটা এলিমেন্ট এ, যা হচ্ছে গিয়ে এক্স এর একটি উপসেট। এই এক্স এর একটি উপসেট হচ্ছে এ, ঠিক আছে? তো এখন ম্যাট্রিকের সাপেক্ষে এ যদি খোলা সেট হয়, তবে যদি এবং কেবল যদি এ তার প্রত্যেক বিন্দুর প্রতিবেশ হবে। মানে বিষয়টা কি, এই যে ম্যাট্রিকের সাপেক্ষে এ রয়েছে, এই এ যদি একটি খোলা সেট আমরা বিবেচনা করি, যদি এবং কেবল যদি এ তার প্রত্যেক বিন্দুর, মানে এই ধরো একটি রেখা এখানে হচ্ছে গিয়া এ মিডলে, এর হচ্ছে গিয়ে এই যে দুই পাশে দুইটা প্রতিবেশ, এই প্রতিবেশের ভিতরের এই এ বিন্দুর তা হচ্ছে গিয়ে তোমার একটি খোলা সেট হতে পারবে এই নিয়মটা মানলে। আবার আমরা এটাও বলতে পারি যে এ সেটের প্রতিটি বিন্দু অন্তস্থ বিন্দু যদি হয়ে থাকে বা অবস্থিত থাকে, তখন সেই এ সেটটি একটি খোলা সেট হবে। এখন ধরো খোলা গোলকের, ধরো একটি খোলা গোলক, এই চিত্রে এটা একটি খোলা গোলক এস এ আর একটি খোলা গোলক। এই চিত্রটার যে এস এ আর আছে, এই এস এ আরটা হচ্ছে গিয়ে খোলা গোলক, এইটা হলো এস এ আর। লেখাটা একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে কারণ এটা পেন্সিল দিয়ে লেখা, তাই কারণে আমি একটু কলম দিয়ে আবার ডিপ করে দিই। এই এস এ আর কে আমরা একটি খোলা গোলক বিবেচনা করি। যদি এস এ আর কে একটি খোলা গোলক বিবেচনা করি, এই এস এ আর এর বা এই খোলা গোলকটার বিন্দু যে আছে, সেই বিন্দুগুলোকে যদি আমরা অন্তস্থ বিন্দু প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই এস এ আর একটি খোলা গোলক এটা আমরা বলতে পারবো। এস এ আর কে খোলা গোলক বলতে পারার তখনই সম্ভব হবে যখন এর মধ্যকার বিন্দুর অবস্থান তোমার অন্তস্থ বিন্দুতে হবে। তাহলে আমরা মেইন যে টার্ম আছে সেই টার্মগুলো এবার ধীরে ধীরে ফলো করি। ক্লিয়ার? তো এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই চিত্রে তোমার এই যে এ আছে খোলা গোলক, আর হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস, আর আমরা আর এই যে প্রশ্নে বলেছিল আর জিরোর থেকে বড়, সেটাও আমরা লিখে নিয়েছি। এবার আমরা আমাদের যেটা লিখতে হবে সেটা একটু বলি, প্রমাণ দিয়ে আমরা লিখে নেব। প্রমাণ ধরি, একটু আগে যা যা বলেছি সেটাই এখন আমরা লিখব। ধরি এস এ আর একটি খোলা গোলক, ওকে? এবং এর মধ্যে অবস্থিত একটি বিন্দু হচ্ছে গিয়ে এক্স, বা একটি এলিমেন্ট হচ্ছে গিয়ে এক্স, যা তোমার এই এস এর মধ্যে অবস্থিত, তার মানে এস এ আর, ঠিক আছে? আর এই আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, এই আর এর তোমার মান জিরোর থেকে সর্বদা বড়। বুঝতে পেরেছো?
তাহলে এবার আমরা পরবর্তী যে ধাপটা সেটাই যাই, যেন তোমার হচ্ছে ডি এক্স এ আর এর থেকে ছোট হয়। এই যে ডি এক্স এ মানে ম্যাট্রিক জগৎ ম্যাট্রিক এক্স এক্স এ, তখন এই ম্যাট্রিক্স এক্স এটাকে আমরা হচ্ছে গিয়ে খোলা জগৎ মানে আর এর থেকে ছোট বিবেচনা করব, কারণ আমরা জানি আর এর মান হচ্ছে গিয়ে জিরোর থেকে বড়। আমরা কি জানি, আর এর মান জিরোর থেকে যদি বড় হয় তাহলে এই মানটা তো তোমার হচ্ছে গিয়ে গোলকের ভিতরের আর এর, তাইলে তো এই গোলকের ভিতরের যদি হয়ে থাকে তাহলে আমরা ডি এস এ কে জিরোর থেকে ছোট বলবো, ঠিক আছে, সরি আর এর থেকে ছোট বলবো, আর এর থেকে ছোট হবে আর বড় এখানে। এই হচ্ছে আমাদের টার্মিংটা। তাহলে এই পর্যন্ত আসলে আমাদের হয়ে গিয়েছে। এরপরে আমরা এখন প্রমাণের দ্বিতীয় স্টেপে যাব। সেখানে হচ্ছে আমরা এবার এই টোটাল গোলকটার ভিতরে আরো একটা ছোট গোলক আছে, যেই গোলকটার যে ব্যাসার্ধ বা রেডিয়াস রয়েছে সেই রেডিয়াসকে আমরা ধরবো গিয়ে আর ড্যাশ। যদি আর ড্যাশ ধরি তাহলে বড় হাতের আর থেকে যদি আমরা এই ডি এক্স কে বিয়োগ দিই, ডি এক্স কে মানে এই বাকি অংশকে বিয়োগ দিই, তাহলে তোমার যা বের হবে সেইটাই হবে গিয়ে তোমার মানে এই যে এর মধ্যবিন্দু বা এই এ হচ্ছে তো সেন্টার, এই এ হচ্ছে তো এটা সেন্টার বা মধ্যবিন্দু। তাহলে এই দ্বিতীয়টার সেন্টার কি এক্স, তাহলে এই এক্স থেকে এ এই ডি এক্স এর এই দূরত্বটুক যদি আমরা বাদ দেই তাহলে আমাদের টোটাল আর থেকে তাহলে যে অংশটুক পাবো সেইটা হচ্ছে আমাদের আর ড্যাশের মান। আর আর ড্যাশ হচ্ছে কি তোমার রেডিয়াস বা তোমার হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সর্বদাই জিরোর থেকে বড় হয়, তাই আমরা এটাকে দেব জিরোর থেকে বড়। ক্লিয়ার? তো এরপরে আমরা নেক্সট স্টেপে লিখব এই যে এস আছে না, এবার আমরা এক্স আর আর কে নেব। কি নেব? এক্স আর আর কে। এস আমি একটু উপরে উঠাই নিই, এস এক্স কমা আর ড্যাশ, ঠিক আছে, এক্স কমা আর ড্যাশ হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার এই যে এস এ আর আছে, এস এ আর এর ভিতরের আরেকটা ম্যাট্রিক জগৎ, সেইটা হচ্ছে গিয়ে তোমার এস এ আর এর মধ্যে বিলংস করে। মানে এটা ধরো একটু আগে আমরা যেটা এখানে বুঝাইছিলাম যে এই এক্স ডি এর ভিতরে এ একটি এলিমেন্ট যার মান এই এক্স এর মধ্যে বিলংস করে, তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে তোমার বিলংস করে আর হচ্ছে গিয়ে এই এক্স এর একটি উপসেট। তাহলে আমরা বলতে পারি এই এস এ আর এর একটি উপসেট হচ্ছে এক্স আর ড্যাশ, এক্স আর ড্যাশ হচ্ছে এস এ আর এর একটি উপসেট। এটা কিন্তু উপসেট সাইন, ঠিক আছে। তাই এবার আমরা যদি এই এক্স কে ধরছিলাম প্রথম যে এ ছিল বা প্রথম যে বৃত্তটা ছিল সেইটার একটি এলিমেন্ট, আর তোমার এ কে এই যে এটা ছিল, আর এক্স কে ধরবো আমরা হচ্ছে কি এই জায়গায় মানে এক্স এ ধরেছিলাম তোমার প্রথম যেটা আছে ওইটার একটা এলিমেন্ট, আর তোমার ওয়াই কে ধরবো এখন আমরা এই যে দ্বিতীয়টা বের হয়েছে এস এক্স কমা আর ড্যাশ তার একটা এলিমেন্ট, ঠিক আছে। এক্স যদি প্রথমটার এলিমেন্ট হয় তাহলে দ্বিতীয়টার এলিমেন্ট হবে ওয়াই, এই যে ওয়াইটা। ক্লিয়ার? তো এত এর জন্য ডি ওয়াই এ কেন ধরলাম? আমাদের এই ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব মানে এ ওয়াই আর এ এটা হলো যে ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে ওয়াই এর পরে তোমার হচ্ছে গিয়ে ডি এক্স ওয়াই প্লাস হচ্ছে গিয়ে তোমার ডি এক্স এ এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল হচ্ছে গিয়ে এই ডি ওয়াই এর তোমার যোগ ডি ওয়াই ম্যাট্রিক্স থেকে তোমার বড়, সরি হ্যাঁ ডি ম্যাট্রিক্স থেকে বড় এবং সমান। তো এরপরে আমাদের কি করতে হবে, এইটুক যদি হয়ে যায় ম্যাট্রিক্সের সূত্র থেকে, তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি ডি ওয়াই এ, এইখানে ডি
এক্স আর ওয়াই যেটা সেটা হচ্ছে গিয়ে কি তোমার আর ড্যাশকে নির্দেশ করে, ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ ছোট বৃত্তের যে ব্যাসার্ধ সেইটাকে নির্দেশ করে। যদি সেইটাকে নির্দেশ করে এই এক্স ওয়াই, এক্স থেকে ওয়াই, তো এইটা আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধকে নির্দেশ যদি করে তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ড্যাশ। আর এখানে আমরা ইকুয়াল সাইনটা দিব না, কারণ এখানে এবার যে লাইনটা আসবে ব্যাসার্ধ প্লাস এগুলো কখনো এই ডি ওয়াই এর সমান হতে পারবে না, সবসময় তোমার হচ্ছে গিয়ে এই পাশের মানটা ডি ওয়াই এর থেকে বড়ই হবে। বুঝতে পেরেছো? তো এরপরে আমরা যা আছে এই এক্স এটাকে এভাবেই ম্যাট্রিক্সটাকে রেখে দিলাম। এবার আমাদেরকে বুঝতে হবে যে এইটুক তো আমরা করছি, কিন্তু এবার আমাদেরকে খোলা জগৎ প্রমাণ করার জন্য একটা অন্তস্থ বিন্দু লাগবে। এখন অন্তস্থ বিন্দু প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, এখন এখানে তোমার এই যে ডি এক্স এ আছে আর এই আর ড্যাশ আছে, আমরা এখানে প্রথমে আর ড্যাশের মান এখানে বের করেছিলাম না, সেই আর ড্যাশের মানটা আমরা এখানে লিখে দেব। এই আর ড্যাশের মানটা আমরা উপরে পেয়েছিলাম, সেই মানটা জাস্ট আমরা এখানে এখন লিখে দেব। এই আর ড্যাশের মানটা ছিল আর মাইনাস ডি এক্স এ, আর এখানে আছে প্লাস ডি কমা এক্স এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মান আমাদের কাটা যায়, থাকে কি শুধুমাত্র আর। শুধুমাত্র আর যদি থাকে তাহলে আমরা জানি আর এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি, এক্স এ আর, এক্স এ আর কে আমরা আবার আর এর পরিবর্তে লিখতে পারি। তাহলে সেইটাই আমরা চলে যাই, তাহলে আমরা এখানে লিখবো এস, এখানে এই সাইনটা বিলংস টু তে কনভার্ট হয়ে যাবে, মানে আমাদের এখানে আমরা আর যেহেতু বের করতে পারছি ম্যাট্রিক্স ওয়াই এ লেস দেন আর বের করতে পারার জন্য আমরা এখানে লিখে দেব ম্যাট্রিক্সের যে তোমার এটা আছে এইটার বদলে আমরা জাস্ট লিখে দেব, দাঁড়াও এক লাইন এখানে একটু কাটা গেল, তো এখানে জাস্ট আমরা লিখে দেব ওয়াই বিলংস টু এক্স এ কমা আর। যেহেতু এক্স এ কমা আর হয়েছে, আমাদের এই লাইনটা বদলে আমরা এই লাইনটাকে পেয়েছি, কারণ আমরা ডি ওয়াই এর বদলে হচ্ছে গিয়ে এখানে এক্স ওয়াই এ নিছিলাম, তো সেইটা নেওয়ার কারণে আমাদের এইখানে তোমার ডান পাশে চলে আসছে এ আর। তো আর এর ক্ষেত্রে আমাদের আসে প্রথম বৃত্তটা, যেহেতু আর হচ্ছে প্রথম বৃত্তের মানে এই যে বড় বৃত্তটা ছিল এই বড় বৃত্তের ব্যাসার্ধ, তাই আমরা এখানে বড় বৃত্তটার যে গোলকটা ছিল সেইটা লিখছি, তাহলে এস এ আর। ঠিক আছে, তাহলে এইটা আমরা প্রমাণ করতে পারছি। তো আমরা এখন শুধুমাত্র লিখে দেব যে এস এ আর এর একটি গোলক এস এক্স আর ড্যাশ, মানে আমি এখানে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এস এ আর এর একটি গোলক এক্স এস আর ড্যাশ, এই যে আমরা এখানে ধরছিলাম না যে উপসেট এস এ আর এর একটা উপসেট হচ্ছে যে এক্স আর ড্যাশ, সেইটা আমরা প্রমাণ করতে পারছি, কারণ আমরা তো এইটা দিয়েই এইটাকে প্রমাণ করছি, এইটা থেকেই তো এইটা আসছে, তাহলে এইটা আমরা প্রমাণ করতে পারছি। তাহলে আমরা লিখে দেব সুতরাং এস এ আর খোলা গোলক, অন্তস্থ বিন্দু থেকে প্রমাণ করছি, যার কারণে আমরা এটাকে লিখতে পারলাম খোলা গোলক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আজকে থিওরেম নাম্বার 18, যেখানে বলা হয়েছে ধরি ম্যাট্রিক জগৎ এক্স কমা ডি এবং ম্যাট্রিক জগৎ ওয়াই কমা ডি টু, এখানে প্রশ্নে ডি প্রাইমও থাকতে পারে বা ডি টুও থাকতে পারে। ঠিক আছে, দুটি ম্যাট্রিক জগৎ, এটা হচ্ছে গিয়ে দুটি ম্যাট্রিক জগৎ এবং এফ সাজ দ্যাট এক্স এক্সটেন্স টু ওয়াই, মানে এফ সাজ দ্যাট এই ফাংশনটা হচ্ছে গিয়ে এক্স সাজ দ্যাট ওয়াই একটি চিত্রণ। এই ম্যাট্রিক জগৎ থেকে একটি ফাংশন চিত্রণ আসে, সেটা হচ্ছে গিয়ে কি এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই। তবে প্রমাণ করতে হবে, এটা যদি একটা চিত্রণ হয় তবে প্রমাণ করতে হবে যে এক্স নট এ এফ অবিচ্ছিন্ন, মানে এক্স নট এ এফ ফাংশনটি অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স এন এক্সটেন্স টু এক্স নট ইকুয়াল টু ফাংশন দিয়ে এক্স এন এক্সটেন্স টু এফ এক্স নট হয়। আর যদি এবং কেবল যদি যেহেতু আছে, এখানে আমাদের অঙ্কে দুইটা পার্ট হবে, আমরা সবসময় জেনে এসেছি সেই ফার্স্ট ইয়ার থেকেই
যে আমাদের যদি এবং কেবল যদি থাকে তাহলে আমাদের অঙ্কের কয়টা পার্ট হয়? 2টা পার্ট হয়। আর একটি পার্ট হয় প্রয়োজনীয় শর্ত, আর একটি পার্ট হয় যথেষ্ট শর্ত। তো আমরা প্রয়োজনীয় শর্ত লিখে আমাদের প্রথম পার্টটাকে সলিউশন করব। আর সব সময় প্রয়োজনীয় শর্তর উল্টোটা হয় বা বিপরীতটা হয় পর্যাপ্ত শর্ত বা যথেষ্ট শর্ততে। তাহলে আমরা ধরি দিয়ে লিখে নেব। ধরি এখানে যে তোমার চিত্রণটা দেওয়া আছে, সেই চিত্রণ এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই একটি অবিচ্ছিন্ন চিত্রণ। কি চিত্রণ ছিল তোমার? তাহলে অবিচ্ছিন্ন চিত্রণ যদি হয় তাহলে আমাদের অবিচ্ছিন্নতার যে শর্ত রয়েছে বা ডেফিনেশনগুলো রয়েছে সেইগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন চিত্রণ ধরে আমরা এখন প্রমাণ করব যে এই ফাংশনটি হচ্ছে গিয়ে তোমার একটি চিত্রণ। তো আমরা এবার হচ্ছে এই লাইনটা থেকে আমাদের প্রমাণটা আসবে। তাহলে এবার আমরা এখানে লিখব যেখানে এক্স নট এর মান বড় হাতের যে এক্স বা যে ম্যাট্রিক জগতের এক্স ছিল এলিমেন্ট এক্স, সেই এলিমেন্টের মধ্যে বিদ্যমান। তাহলে এক্স টেন্ডস টু এক্স বিন্দুতে এফ হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন। এই পর্যন্ত এবার বুঝলাম। এবার আমাদের প্রমাণ কি করতে হবে সেইটা লিখি, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের প্রশ্নের যে লাস্ট লাইন সেইটা, এক্স টেন্ডস টু এক্স নট, তারপরে হচ্ছে গিয়ে অর এফ অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স নট। আমরা এফকে একটি অবিচ্ছিন্ন ধরে, এফকে যদি আমরা অবিচ্ছিন্ন ধরি, সেই এফকে অবিচ্ছিন্ন ধরে আমাদেরকে এই লাইনটাকে আনতে হবে বা এই অংশটাকে আনতে হবে। আর আমরা জানি যে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমাদের দুইটা মান আসে, ক্ষুদ্র অতি ক্ষুদ্র দুইটা মান আসে, যেই দুইটা মান হচ্ছে 0-র থেকে ছোট। যেহেতু এফ অবিচ্ছিন্ন তাহলে সেই দুইটা মান কি কি বলতো? এটা আমরা ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবেও পেয়েছিলাম যে তোমার সংজ্ঞা অনুসারে, অবিচ্ছিন্নতার সংজ্ঞা অনুসারে, আশা করি দেখা যাচ্ছে, অবিচ্ছিন্নতার সংজ্ঞা অনুসারে এপসাইলন 0-র থেকে ছোট, মানে এপসাইলনের মান 0-র থেকে বড়, এবং এপসাইলনের মান 0-র থেকে যদি বড় হয়, সেই বড় মানের জন্য আমাদেরকে ডেলের মান তোমার 0-র থেকে ছোট মানে বড় বিদ্যমান আছে, এটাকে প্রমাণ করতে হবে। বিদ্যমান যেন দিয়ে আমাদের লাইনটা আসবে গিয়ে, তোমরা বুঝতে পেরেছো যে যদি অবিচ্ছিন্নতা আসে, সেই অবিচ্ছিন্নতার শর্ত বা সংজ্ঞা অনুসারে আমরা পাই এপসাইলনের মান 0-র থেকে বড় এর জন্য, মানে যখন এপসাইলনের মান 0-র থেকে বড় হবে তখন এই যে ডেলের মানও 0-র থেকে বড় বিদ্যমান থাকবে। আর যেন তোমার হচ্ছে আমাদের যে ম্যাট্রিকটা ছিল, সেই ম্যাট্রিক ডি প্রাইম এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট হবে গিয়ে কি এই এপসাইলনের থেকে ক্ষুদ্র, ঠিক আছে? যখন আমাদের ডি এক্স এন আর এক্স নটও ডেলের থেকে ক্ষুদ্র। যদি তোমার ডি এর মান এপসাইলনের থেকে ছোট হয় তাহলে আমরা লিখতে পারবো যে তোমার ডি এক্স এন আর এক্স নট মানে তোমার এফ ফাংশনের অংশটুক আর নর্মাল এক্স এন আর এক্স নটের অংশটুকু ডেলের থেকে ছোট। তাহলে এইটুক আমরা এই সংজ্ঞা থেকে লিখতে পারলাম। তো এবার আমাদের যে প্রমাণটা করা লাগবে তার জন্য ধরতে হবে যে, ধরি, দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ, এবার আমাদেরকে ধরতে হবে যে এক্স এন এক্স টেন্ডস টু এক্স নট, যোগবোধক সংখ্যা n বিদ্যমান থাকবে, যোগবোধক সংখ্যা n বিদ্যমান থাকবে, যোগবোধক সংখ্যা n বড় হাতের n, ক্যাপিটাল অফ n, ঠিক আছে? n বিদ্যমান থাকবে যেন এই n এর মান কিন্তু ছোট হাতের n এর থেকে ছোট, ঠিক আছে? বড় হাতের n এর মান ছোট হাতের n এর থেকে ছোট, মানে আমরা এটাও বলতে পারি যে ডি এক্স এন কমা এক্স নট, মানে আমাদের যেই ডেলের অংশটুকু ছিল সেই অংশটুকের মান ডেলের থেকে ছোট হবে যখন সকল ছোট হাতের n এর মান বড় হাতের n এর থেকে
বড় হবে, মানে এন এর যোগবোধক মানগুলো, ঠিক আছে, এন এর যোগবোধক মানগুলা। তো তারপরে এবার আমরা এর পরের লাইনে, এটা যেহেতু আমাদের এক্স এন আছে, তাহলে এইটার থেকে আমরা লিখতে পারি না ডি ড্যাশ বা ডি প্রাইম অফ এফ অফ এর যে মানটা আছে, এফ অফ ফাংশন, যেটা ফাংশন যুক্ত মানটা ছিল, এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট, এই মানটা যদি ডেলের থেকে এই মানটা ছোট হয়, তাহলে এই মানটা ছোট হবে কি থেকে, এপসাইলনের থেকে, যেখানেও সকল এন এর মান তোমার বড় হাতের এন এর থেকে বড় হয়। বুঝতে পেরেছো? আশা করি এই পর্যন্ত কোনো ডাউট তোমাদের নেই। তো তারপরে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি, এটা অবিচ্ছিন্নতার যে দুইটা শর্ত ছিল সেই দুইটা শর্তকে পূর্ণ করছে, তার কারণে আমাদের হচ্ছে গিয়ে সংজ্ঞা বা ডেফিনেশনকে পূর্ণ করার কারণে আমরা লিখতে পারি এফ এক্স এন এক্সটেন্স টু এফ অফ এক্স নট। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ হলো, একটা প্রমাণ হলো। এবার আমাদের যে এইটার উল্টো প্রমাণ, মানে এই লাস্ট লাইন থেকে আমাদের এই এফ অবিচ্ছিন্ন এটা প্রমাণ করতে হবে। তো লাস্ট লাইন থেকে যদি আমরা এফ অবিচ্ছিন্ন প্রমাণ করি, সেটা আমাদের কি প্রমাণ হবে, যথেষ্ট প্রমাণ বা পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত হয়ে গেছে, আমরা এইটার উপরে এখানে লিখে দেব, প্রথম অংশ বা দ্বিতীয় অংশ দিয়েও লিখতে পারো, কিন্তু আমরা এখানে প্রয়োজনীয় শর্ত এবং যথেষ্ট শর্ত দিয়ে এইটাকে প্রমাণ করব। প্রয়োজনীয় শর্তের কাজ হয়ে গেছে, এবার আমরা যথেষ্ট শর্ততে চলে যাই। এবার আমরা ধরে নেব তোমার নিচ থেকে উপরে যাব, মানে ছিল কি এক্স এন টেন্স টু এক্স নট ধরবো যখন আমাদের এফ অফ এক্স এন এক্সটেন্স টু এফ অফ এক্স নট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এফ অবিচ্ছিন্ন, প্রমাণ করতে হবে আমরা এইটা, এবার এইটা থেকে প্রমাণ করতে হবে এফ অবিচ্ছিন্ন। আমরা এফ অবিচ্ছিন্ন দিয়ে এই লাইনটাকে প্রমাণ করছি, এবার আমরা এই লাইনটা থেকে এফ অবিচ্ছিন্ন সেটা প্রমাণ করতে হবে এফ অবিচ্ছিন্ন এক্স নট বিন্দুতে, বা লিখতে পারো এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন, যেটাই লেখো সেম কথাই দাঁড়ায়। তাহলে এবার আমরা পরের লাইনে তোমার যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা নেব, যে ধরি এক্স নট বিন্দুতে, ধরি দিয়ে কাজ করব, এক্স নট বিন্দুতে, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি করব, ধরবো এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন হয়, তাহলে মানে এই এক্স নট বিন্দুতে যদি এফ অবিচ্ছিন্ন হয়, তখন এপসাইলনের মান 0 থেকে বড় এর জন্য ডেলের মান 0 থেকে বড় বিদ্যমান থাকবে, বড় মানগুলো কি হবে, বিদ্যমান থাকবে। যেন তোমার কি ছিল, ডি এক্স এন এক্স নট সরি এক্স নটের কাটাকাটি হয়ে গেল, সরি ভাই, ডি যেন ডি এক্স এন এক্স নটের মান তোমার হয় ডেলের থেকে বড়। তাহলে এখান থেকে আমরা আবার লিখবো ডেলের থেকে যদি বড়ও হয়, কিন্তু তোমার যখন আমরা এখানে এফ কে আনবো তখন আমাদের কি হবে, এফ অফ এক্স এন কমা এফ অফ এক্স নট হবে। এই ক্ষেত্রে আমাদের তোমার এপসাইলনের মান কিন্তু তোমার 0 থেকে, মানে এপসাইলনের মান এখানে উল্টে যাবে চিহ্নটা, মানে আমাদের এখানে কি ছিল, এপসাইলনের মান 0 থেকে বড়, যখন আমরা এখানে এইটার বদলে এফ অফ ফাংশনটা আনবো, তখন আমাদের এই এপসাইলনের মানের থেকে এইটা যেহেতু 0 থেকে বড় বলা আছে, তাহলে আমরা এখানে এপসাইলনের থেকে বড় নইলে এপসাইলনের সমান এইটা বলতে পারবো। যখন এপসাইলনের মান 0 থেকে বড় হবে, এই কিন্তুতে মানে আমাদের দ্বিতীয় কন্ডিশনে আমরা বলতে পারবো যে ডেলে মানে এপসাইলনের থেকে ডি প্রাইমের মানটা বড় অথবা সমান। এখানে কিন্তু ছোট হবে না এপসাইলনের থেকে। আমরা যখন প্রথম প্রমাণটা করছিলাম মানে প্রয়োজনীয় শর্তে, তখন আমাদের এই দুটোটাই ডেলের থেকে ছোট ছিল এই মানটা, আবার এপসাইলনের থেকে ছোট ছিল এই মানটা, কিন্তু যখন আমরা উল্টো প্রমাণ করব তখন আমাদের এই মানটা ডেলের থেকে বড় এবং সমান হতে পারবে। ঠিক আছে, তো এইটুক জাস্ট এখানে পার্থক্য। আর এইখানে তোমার এক্স এন এর মান এক্স নটের কখনোই সমান হবে না, এক্স এন এর মান এক্স নটের সমান হতে
পারবে না। তো এই জিনিসগুলো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খেয়াল রাখলে এই অঙ্কটা করা কোনো রকমেরই প্রবলেম না। আমরা এবার ধরবো ডেলের মান হচ্ছে 1/n। ডেলের মান যদি 1/n হয় তাহলে আমাদের এইখানে এই যে লাইনটা আছে এই লাইনটায় আমরা ডেলের মানটাকে বসায় দেব। উপরের এই লাইনটাতে আমরা কি করব, ডেলের মানটাকে বসাবো। ডেলের মান বসালে হবে কি, ডেল ডি এক্স এন এক্স নট, এখানে ডেলের মান হচ্ছে 1/n। যদি 1/n হয়, কিন্তু আমরা একটু আগে যেটা লিখছিলাম ডি প্রাইমের মানটার ক্ষেত্রে এক্স এন কমা এক্স নট এর মান এখানে যে এপসাইলন ছিল তার থেকে বড় এবং সমান। এবার আমরা অতএব দিয়ে লিখে দেব, অতএব এক্স এন এক্সটেন্স টু এক্স নট হলেও, মানে এক্সনেস এক্সটেন্স টু এক্স নট হলেও, অবিচ্ছিন্নতার শর্ত মানলেও এই যে তোমার ডিএফএক্স এর যে বিষয়টা সেইটা তোমার অবিচ্ছিন্নতার শর্ত মানে না, সেটা কি বিচ্ছিন্ন হয়ে যায়। এখন অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন কি, এটা আমরা পূর্বের শ্রেণীতে মানে ফার্স্ট ইয়ারে থাকতে জানছি। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে এইটা অবিচ্ছিন্নতার শর্ত মানলেও এফ এক্সটেন্স টু এন, যেটা অবিচ্ছিন্নতার শর্ত হওয়ার কথা ছিল এপসাইলনের থেকে ছোট, সেই ছোট শর্তটা মানে না, এইখানে হয়ে যায় কি এপসাইলনের থেকে বড় এবং সমান। তাই আমরা এখানে এক্স নটকে লিখবো এই এক্স নট, এটা নট ইকুয়াল মানে নট, এখানে একটা মানে এইটার উপর একটা ক্রস সাইন দেওয়াটাকে বুঝাবে যে এই শর্তটা এটা মানে না। এক্স এন এক্সটেন্স টু এক্স নট হলেও এফ এক্স এন এক্স নট এক্সটেন্স টু এফ এক্স নট। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেব এবার, অতএব এফ ফাংশনটি জি এক্স নট বিন্দুতে অবিচ্ছিন্ন। বুঝতে পেরেছো? এই ছিল আমাদের প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এক্সাম্পল নাম্বার 11 নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে কি দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো। মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ। এক্স ডি হচ্ছে কি একটি ম্যাট্রিক জগৎ। প্রমাণ করতে বলা হয়েছে যে এই এক্স ডি ওয়ান, মানে ডি এর জায়গায় যদি ডি ওয়ান হয় তাহলে এটিও একটি ম্যাট্রিক জগৎ হবে, যেখানে যে কোনো দুইটি বিন্দু এক্স ওয়াই, বা আমরা যেটাকে বলি এলিমেন্ট, যে এক্স এর দুইটা এলিমেন্ট হচ্ছে কি কি, এক্স এবং ওয়াই, এর জন্য ডি ওয়ান, এই যে ডি ওয়ান মানে ম্যাট্রিক এর মান, ডি ওয়ান ম্যাট্রিক এক্স ওয়াই এর মান দেওয়া আছে কি মিনিমাম 1, ডি এক্স ওয়াই। তোমার হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সটা দেওয়া আছে মনে করি সেই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। তো সেই ম্যাট্রিক্সটার দুইটি এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক তৈরি হয় সেইটা। তো এবার আমরা এইখানে যেহেতু তোমার ম্যাট্রিক জগতের কথা বলা হয়েছে, ম্যাট্রিককে সমাধান করার জন্য আমাদেরকে 4টি শর্ত মানতে হয়। এই 4টি শর্তের উপর ভিত্তি করে যদি আমাদের ম্যাট্রিকটা তৈরি করা সম্ভব হয়, 4টি শর্তকে সিদ্ধ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে গিয়ে তোমার ডি ওয়ান, দেখো প্রথম শর্তটা কি আছে, ম্যাট্রিক্স 4টি শর্তের প্রথমটা হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই এর মান 0 থেকে বড়। প্রথমটা ইজিলি আমরা সলভ করতে পারবো। তারপরেটাই কি বলা আছে, ডি ওয়ান এক্স ওয়াই এর মান 0। এই সাইনটা হচ্ছে গিয়ে ইফ অ্যান্ড অনলি ইফ। তো ইফ অ্যান্ড অনলি ইফ এর ক্ষেত্রে আমাদেরকে দুইটা টার্ম করতে হবে, পার্ট করতে হবে, একটা নর্মাল ভাবে আর একটা হচ্ছে গিয়ে তার বিপরীত ক্রমে। তো সেইটা এক্স এবং ইকুয়াল টু ওয়াই হয়। তারপরে তৃতীয় শর্তটা কি, ডি ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়ান ওয়াই এক্স, মানে এটার উল্টা, ঠিক আছে। তো ডি ওয়ান এক্স ওয়াই এর মান, এই যে এক্স একটা দেওয়া আছে, ডি ওয়ানের এক্স আর ওয়াই আছে, আর একটা নতুন এলিমেন্ট আমরা এখানে যুক্ত করেছি বা বিন্দু যুক্ত করেছি, সেটা হচ্ছে যে জেড। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডি ওয়ান এক্স ওয়াই এর মান তোমার এই নতুন বিন্দু যোগ করার পরে যে দুইটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে তার যোগফলের থেকে ছোট, ঠিক আছে। তো আমরা প্রথমে প্রথম শর্তটাকে ফিল আপ করি। তো শর্ত দিয়ে আমরা দেব সমাধানে শর্ত 1। শর্ত 1-এর জন্য আমরা জানি যেহেতু তোমার শর্ত 1-এ কি আছে, যেহেতু
আমাদের প্রশ্নেই দেওয়া আছে কি ডি একটি ম্যাট্রিক্স। যদি ডি একটি মানে এক্স ডি এর ভিতরে ডি হচ্ছে একটি ম্যাট্রিক্স, যদি ম্যাট্রিক হয়, আমরা জানি ম্যাট্রিকের ক্ষেত্রে সবসময় যে ডি এক্স কমা ওয়াই মান 0 থেকে বড় হয়। এইটা যদি আমরা আমাদের ম্যাট্রিকের সংজ্ঞা থেকে পাই যে ডি ম্যাট্রিক হলে ডি এক্স কমা ওয়াই এর মান সবসময় কি হবে 0 থেকে বড় হবে। তাহলে আমরা ডি ওয়ান এর জন্য বের করতে পারি। ডি ওয়ান এর জন্য আমাদের এইখানে এক্স ওয়াই হবে, আর আমাদের ডি ওয়ান এর মান প্রশ্নে দেওয়া আছে যেটা, সেইটা লিখে দেব। সেইটা ইকুয়াল টু মিনিমাম 1 কমা ডি এক্স ওয়াই। এই মানটাও তাহলে কি হবে 0 থেকে বড় হবে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা আবার জানি এই যে তাহলে এইটাও 0 থেকে বড় হলে আমরা এইটা ইকুয়াল টু এইটা যেহেতু আছে, তাহলে আমরা একবারে এক্স ওয়াই লিখতে পারি। তাহলে এক্স ওয়াই এর মানও তোমার 0 থেকে বড় হবে। তাহলে এই যে প্রমাণটা, এই প্রমাণটাও আমাদের 1 নাম্বার প্রমাণটা আমাদের হয়ে গেল। এবার আমাদের শর্ত 2 প্রমাণ করতে হবে। শর্ত 2তে কি ছিল তোমাদের মনে আছে? আমি আরেকবার শর্তটা দেখাই। শর্ত 2তে আমাদের এবার d1 xy ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরি আমাদের শর্ত প্রমাণের জন্য আমরা ধরি যে d1 xy ইকুয়াল টু 0, যেটা প্রমাণ করতে হবে সেটাই আমরা ধরে নিয়েছি। এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে x ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে? এইটা থেকে যদি আমাদের x ইকুয়াল টু ওয়াই প্রমাণ করতে হয়, তার জন্য আমাদের এখানে প্রথমে কি করতে হবে, এই d1 xy এর মান প্রশ্নে দেওয়া আছে মিনিমাম 1 কমা dxy। তাহলে সেইটা আমরা লিখে নিই, মিনিমাম 1 কমা dxy ইকুয়াল টু 0। আর আমরা একটা জিনিস জানি, এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে dxy। এটাও ম্যাট্রিকের ডেফিনেশন থেকে আমরা পাই। তো এইটাও আমরা এখান থেকে পাইলাম। আর তোমার যদি এইটা ইকুয়াল টু এইটা হয়, মানে এইটা ম্যাট্রিকের ডেফিনেশন কি, যে মিনিমাম 1 এর থেকে ছোট মানটা এখানে আমাদেরকে নিতে হবে। মিনিমাম 1 এর থেকে আমাদের ছোট মানটাকে এখানে নিতে হবে। তাহলে 1 এর পরে এখানে 0 থেকে বড় বলা হয়েছিল না এখানে, তাহলে 0 থেকে বড় মান, তাহলে 0 আর 1, আর এইখানে মধ্যবর্তী মানটা কি, আমরা তো 0 নিতে পারবো না, তাহলে আমাদেরকে এখানে মধ্যবর্তী মানটা নিতে হবে কি dxy। সেজন্য আমরা শুধু dxy ইকুয়াল টু 0 লিখছি। আর ম্যাট্রিক্স থেকে আমরা জানি dxy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে নেব ডি একটি ম্যাট্রিক্স। এই কারণে আমরা এই লাইনটা কমপ্লিট করতে পেরেছি। ক্লিয়ার? তো এবারে আমাদের বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে। বিপরীত ক্রমে কিভাবে প্রমাণ করব? এবার আমরা এক্স ওয়াই থেকে এই উপরের লাইনটা আনবো। বিপরীত ক্রমে x ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে আমরা এই x ইকুয়াল টু ওয়াই থেকে লিখতে পারি না ডি এক্স ওয়াই ইকুয়াল টু 0। আর আমাদের ডি এক্স ওয়াই এর মানটা আমাদের কি ছিল, ডি এক্স ওয়াই এর মান জাস্ট তোমরা এইভাবে মনে রাখতেও পারো বা এখান থেকে লিখে নিতে পারো, এখানে ডি এক্স ওয়াই তো ইকুয়াল টু 0। আর এই মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, এই মানটা প্রশ্নে দেওয়া আছে d1 x, y ইকুয়াল টু 0। তাহলে আমাদের বিপরীত ক্রমেও প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদের যে দ্বিতীয় শর্তটা আছে সেটাও প্রুভড হয়ে গেল, যে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে যে আমাদের কাজটা করতে হয়। এবার আমরা কি করব, এবার আমাদের তৃতীয় নাম্বার যে শর্তটা আছে সেটাকে ফিল আপ করবো। তৃতীয় নাম্বার শর্তটা দেখো, d1 xy ইকুয়াল টু d1 yx, মানে এটাকে উল্টে করতে হবে। ঠিক আছে? তো 3 নাম্বার শর্তের জন্য আমরা লিখে নেব d1 xy, আমাদের যে মানটা প্রশ্নে দেওয়া আছে সেই প্রশ্নের মানটা দিয়ে আমরা এখানে কাজ করব 1 dxy। ঠিক আছে? তো এবার আমরা যদি এইখানে xy এর স্থান পরিবর্তন করে দিই, আমাদের এই স্থান পরিবর্তন করা সম্ভব। xy এর স্থান পরিবর্তন করে দিয়ে yx লিখে দিলাম। তাহলে আমাদের যদি d1 xy এর মান হয়, মানের সময় xy এইটা হয়, আর তাহলে যদি yx হয়, সেই yx এর ক্ষেত্রে আমরা লিখতে পারি না d1 yx। তাহলে আমাদের যে প্রমাণটা ছিল সেটা তো হয়ে গেছে, আমাদের বাম পাশে ছিল d1 xy। তাহলে আমাদের এই যে প্রমাণটা, সেই প্রমাণটাও হয়ে গেছে। তোমরা এখানে লিখে দিতে পারো x, y ইকুয়াল টু d1 y, x। তো এই হলো আমাদের
তিনটা প্রমাণ। এবার আমাদের এই তিনটা প্রমাণ যেমন ছিল, আমাদের চতুর্থ প্রমাণটা আরেকটু বড় হবে। ঠিক, তো চতুর্থ নাম্বার শর্তটা এবার আমাদের পূরণ করব। চতুর্থ নাম্বার শর্তটা একটু বড়, তার জন্য আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তোমরা যদি গুরুত্ব সহকারে দেখো তাহলে এটা সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের চতুর্থ নাম্বার শর্তটা হচ্ছে কি d1xy এর মান এই যে নতুন যে পদটা নেওয়া হবে সেই পদটার থেকে যোগফলের থেকে ছোট এবং সমান। ঠিক আছে, তাহলে লিখবো যেহেতু d1x, y এর একটা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটা কি তোমার এখানে হচ্ছে আগে মিনিমাম আছে, d1x, y ইকুয়াল টু মিনিমাম 1, dxy। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় তাহলে আমরা আমাদের এখানে লিখতে পারি মিনিমাম মানটা হচ্ছে কি মিনিমাম 1টাকে যেটা সেটা আমরা এখানে লিখতে পারি 1 এর থেকে মানটা, এই যেই মানটা d1x, y এর মানটা 1 এর থেকে ছোট এবং 1 এর সমান এইটা। ঠিক আছে, এই বেসিসে এখানে যে মিনিমাম 1 মানে সর্বনিম্ন 1 হতে হবে, কমপক্ষে 1 হতে হবে, সেই জন্য আমরা লিখলাম 1 এর থেকে এই মানটা ছোট। তো এবার আমরা লিখে নেব যদি d1x, নতুন আর একটা এলিমেন্ট নিলাম z। ঠিক আছে, x, z ইকুয়াল টু 1 আমরা ধরবো, অথবা d1 আবার z, y মানে x এর সাথে একবার z আবার z এর সাথে একবার y। ঠিক আছে, এই মানটা 1 হয়, আমরা ধরে নিয়েছি, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে। তো যদি 1 হয় তবে ত্রিভুজ অসমতা অনুসারে আমরা লিখব ত্রিভুজের 3টা বাহু না, সেই ক্ষেত্রে আমাদের 3টা বিন্দু থাকে, সেই জন্য xyz নিলাম, সেজন্য আমরা ত্রিভুজ অসমতার সংজ্ঞা অনুসারে কাজ করব। x, y এর মান এই দুইটার যে যোগফল হবে সেই যোগফলের থেকে ছোট। ঠিক আছে, সিদ্ধ করে। কিন্তু d1x, z এর মান যদি 1 থেকে ছোট এবং এখানে সমান ছিল। ঠিক আছে, এখানে মানটা কি ছিল সমান, মানে আমাদের প্রশ্নে কিন্তু এখানে বলা আছে যে d1x, y এর মান একবার 1 থেকে ছোট নিয়ে কাজ করতে হবে আর একবার 1 সমান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা 1 সমান নিয়ে কাজ করলাম, এবার আমরা 1 থেকে ছোট নিয়ে কাজ করব। তাহলে 1 থেকে ছোট নিলে এবার আমাদের d1z, y1 উভয় শর্ত সিদ্ধ করে। এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হয়নি বুঝতে। তো এর নেক্সট ধাপে আমরা লিখব তবে d1xz ইকুয়াল টু কি হবে মিনিমাম 1, dxy, যেটা আমাদের দেওয়া আছে। এইটা থেকে আমরা লিখতে পারি যে dxz। ঠিক আছে, মানে যদি xz এর মানও এখানে z হবে। ঠিক আছে, যেহেতু এখানে z নিছি আমরা x এর সাথে ও z, তাই আমাদের এই ভিতরে dxz হয়েছে। তো এইটা হয়, তাহলে আমাদের এইটা সমান dxz লিখতে পারি সেম ভাবে। এবং দিয়ে আমরা যদি এখানে d1zy নেই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম কি হবে 1, dzy ইকুয়াল টু কি হবে d এই zy। ঠিক আছে, তো এর পরের লাইনে আমরা এই দুইটা মান যেহেতু পেয়েছি, আমরা হ্যাঁ xzও নিছি zyও নিছি, zy নেওয়া হয়েছে, তাহলে আমরা এবার এইটাকে d কে ম্যাট্রিক্স ধরে প্রমাণ করব। এই একটা ক্ষেত্র গেল। এবার আবার আমরা যেহেতু d একটা ম্যাট্রিক্স, আমাদের যে মেইন প্রমাণ দুইটাকে যোগ করতে হবে, সেই প্রমাণটা এবার আমরা দেখাবো d কে একটা ম্যাট্রিক্স ধরে। যেহেতু d একটি ম্যাট্রিক্স
তাহলে ডি এক্স কমা ওয়াই এর মান 0 থেকে ছোট এবং ডি এক্স কমা জেড প্লাস, মানে এই দুইটার যোগফল আমাদের হচ্ছে এক্স ওয়াই এর থেকে ছোট বড়, সেটা আমরা লিখতেছি ডি জেড ওয়াই। ঠিক আছে, যদি ডি দিয়া এইটা লিখতে পারি তাহলে ডি ওয়ান দিয়া আমরা পরবর্তীটা লিখতে পারো, শুধু ডি এর জায়গায় ডি ওয়ান হবে। ঠিক আছে, ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই। বুঝতে পেরেছো? তো এইটা আমাদের হবে, যেহেতু এইটা হয় তো আমরা সরাসরি এইটা লিখবো না, আমরা এখানে প্রথমে ডি ওয়ানের জন্য এইভাবে যে মানটা বের করছে এইভাবেও মানটা বের করে নেব। তো এইটা আমাদের সরাসরি না লিখে আমরা কি করব, এবার আমরা ডি ওয়ান এক্স ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু লিখবো, মানটা কি ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখবো, মান ছিল কি মিনিমাম, মানে একটু আগে যেটা করছি ওইটাই আমরা সেম প্রসেসে আবার রিপিট করব। এখানে আমাদের কি হবে ডি এক্স ওয়াই, তাই না? তো এবার আমাদের ডি এক্স ওয়াই যেহেতু নিছি, তাহলে আমাদের এইখানে এইটা দ্বারা আমরা আবার প্রমাণ করতে পারি, এইটাকে দেব আমরা 2 নাম্বার সমীকরণ। আবার হচ্ছে আমরা তোমার এরপরে যে এই যে এই যে ডি ওয়ান, এইটাকে দেবো আমরা 2 নাম্বার সমীকরণ, আর এইটাকে দেবো আমরা 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এইটাকে যদি 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ দেই, তাহলে আমরা এবার লিখবো যে তোমার 2 নং এ হচ্ছে গিয়ে 2 নং হতে আমরা পাই যে ডি ওয়ান এক্স কমা ওয়াই তোমার লেস দ্যান অ্যান্ড ইকুয়াল, মানে ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু ডি এক্স ওয়াই হলে তাইলে এই ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়ান এক্স ওয়াই, আর এইখানে বাম পাশে তোমার এই মানটা প্লাস ডি এক্স কমা ওয়াই লিখি। আমরা জাস্ট এখানে 2 নং এ 2 নং ও তোমার 3 নং হতে আমরা এটা করছি কি 2 নং এবং 3 নং হতে আমরা এই মানটা নিলাম, এই ডি এক্স ওয়াই, তাহলে ডি এক্স ওয়াই, আর এখানে ডি ওয়ান ছিল, ডি ওয়ানের মান যদি ডি এক্স ওয়াই বের হয় তাহলে ডি এক্স ওয়াই এর পরিবর্তে আমরা ডি ওয়ান এক্স ওয়াই বসাইতে পারি। সেই হিসেবে আমরা 2 নম্বরে এই কাজটা করছি। এই কাজটা করার পর এবার আমরা করব কি 1 নং দ্বারা, আমাদের যে 1 নং ছিল সেই 1 নং দ্বারা আমাদের কাজটা হবে। 1 নং কোনটা ছিল বলো তো, এই যে আমাদের এই মানটা, এইটা ছিল আমাদের 1 নাম্বার। ঠিক আছে, এইটা যদি আমাদের 1 নাম্বার হয় তাহলে 1 নাম্বার দ্বারা আমরা লিখতে পারি ডি ওয়ান এক্স কমা ওয়াই, এই মানটা ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই। তো এই দুইটা মানকে আমরা যোগ করে দিছি, মানে 1 নং এর এই দুইটা এবং দেওয়া, যেহেতু এই দুইটা মিলে আমাদের 1 নং। ঠিক আছে, খাতাটা ঘুরে গেল, এই দুইটা মিলে আমাদের 1 নং। আমরা এইটা আর এইটাকে জাস্ট যোগ করছি আর বাম পাশে এইটা বসাইছি। বা তোমরা এটাও বলতে পারো যে ডি এক্স জেড এর পরিবর্তে আমরা ডি ওয়ান এক্স জেড বসাইছি এইখানে, আবার ডি জেড ওয়াই এর পরিবর্তে ডি ওয়ান জেড ওয়াই বসাইছি এইখানে জাস্ট এই মানটা বসাইছি 1 নং হতে। 1 নং হতে আমরা এই দুইটার মান এখানে বসাই দিছি। আমি এখানে একবারে লিখে দিয়েছিলাম, তোমরা এইভাবে একবারে লিখে দিয়ে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে তোমার এইখান থেকে আমাদের এই মানটা আসছে। তো এভাবে এইখানেও সমাধান করলে হবে বা এতখানি বাড়তি করলে হবে, যেটাই করো তোমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের যে প্রমাণ চেয়েছে তার আমাদের শেষ পর্যন্ত চলে এসেছি। এবার আমরা জাস্ট খালি একটা কথা লিখে দেব, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাস্টে লিখতে হবে এক্স জেড এর একটি হচ্ছে গিয়ে তোমার 1 মিনিট, সেটা হচ্ছে আমাদের এই যে এক্স ডি ওয়ান ম্যাট্রিকের 4টি শর্তই পূর্ণ করে, 4টি শর্ত সিদ্ধ করে, অতএব এক্স কমা ডি ওয়ান ম্যাট্রিক্স জগৎ। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রমাণ, এইটা আমাদের হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, আর নইলে কমেন্ট করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে পরীক্ষা দিয়ে তোমাদের কতটা
তোমরা নিজেদের যোগ্যতা সেটা যাচাই করতে পারো যে আমার আর কতটা ডেভেলপমেন্ট দরকার, এবং আমাদের অন্যান্য কোর্সগুলোর জন্য তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। এক্সাম্পল নাম্বার 22। সেখানে বলা হয়েছে দেখাও যে কন্ট্রোল সেটটি বদ্ধ। এখন কন্ট্রোল সেট মূলত কি? কন্ট্রোল সেট মূলত হচ্ছে কি, এটার সংজ্ঞাটা আমাদেরকে একটু আমি বলি, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যখন ম্যাথমেটিক্যাল টার্মটা করাবো ক্লিয়ার হয়ে যাবে। এটা সংজ্ঞাটা হচ্ছে 0 থেকে 0 1 ব্যবধিতে ক্রমাগত সমদ্বিখণ্ডিত। এই যে আমি সংজ্ঞাটা একবার লিখিয়েও দিচ্ছি এখানে। 0 থেকে 0 আর 1 ব্যবধিতে, শুধুমাত্র 0 আর 1 ব্যবধিতে ক্রমাগত সমদ্বিখণ্ডিত করে মধ্যবর্তী ব্যবধিতে বিলুপ্তির ফলে প্রাপ্ত সকল সেট সমূহের সেটকে কন্ট্রোল সেট বলে। মানে আমরা যে কন্ট্রোল সেটের মানগুলো নেব তা 0 থেকে 1 এর মধ্যবর্তী সকল ভগ্নাংশের মানগুলো হবে। তাহলে আমরা এখানে কিছু কিছু মান ধরবো। তো প্রথমে আমরা ধরি দিয়ে লিখে নিই, এই যে ti such that I belongs to n যদি হয়, সেক্ষেত্রে এই সেটটাকে আমরা বলতে পারবো সেট গুচ্ছের সেট টি। এই সেট গুচ্ছের জন্য সেট গুচ্ছর সেট কি হবে? সেট হচ্ছে টি। ধরি ti such that I belongs to n, মানে i এর সকল মান n এর মধ্যে বিদ্যমান, এই সেট গুচ্ছের সেট হবে টি। আর এই যে টির জন্য আমাদের যেখানে আমরা ti এর মান ধরে নেব, 1 ধরে নেব, 2 ধরে নেব, এইভাবে আমাদের মানটা ধরে নেব। 1 ধরলে আমরা মান পাবো দুইটা, 0 আর 1/3। আর হচ্ছে গিয়ে আমরা কি নেব, এখানে সেট বলা হলেও আমরা এখানে চিহ্ন দেব সংযোগের, মানে ইউনিয়ন এখানে হবে 2/3, 1। প্রথম মানটা মনে রাখা ইজি, বাট দ্বিতীয় মানটা যখন আমরা লিখবো সেই মানটা আমাদের মনে রাখা একটু টাফ। বাট তারপর আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম বলে দিই যেটার মাধ্যমে মনে রাখতে পারো। তোমার এই মানগুলোই তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো মান অ্যাপ্লাই করা যাবে না। আমরা যেহেতু প্রথমটায় 1 ছিল তাই উপরে 1, এই জায়গায় আসবে এই 3 এর কিউব মানে 9, মানে স্কয়ার, সরি 3 3 9। এবার আমরা চিহ্ন দেব ইউনিয়নের, তারপরে আমরা এইখানে 1 আছে, পরের এইখানে শুরুতে দেব আমরা 2, আর এইখানে নিচে 9, সেই 9ই দেব। এরপরে কমা দিয়ে আমরা এই যে প্রথম মানটা লিখছিলাম সেই মানটা লিখবো, 1 আর 3। ঠিক আছে, এই 9 9 ঠিক থাকলো, আর 1 এর বদলে 2 আসলো, আর এই t1 এর প্রথম মানটা এখানে আমরা লিখলাম। আমি তোমাদের মনে রাখার জন্য এই সিস্টেমটা দেখাচ্ছি, কিন্তু এই মানটা তোমরা চাইলে মুখস্থও করতে পারো। আবার এইখানে দেব আমরা, এইখানে আছে কি তোমার হচ্ছে গিয়ে 2, প্রথম মানটা আছে 2, মানে এইখানে 2 মানে ক্রস মানটা নেব, এইখানে 2 আর এইখানে 3, 2 আর নিচের 3। আর এবার আমরা এই ক্রস মান নেব ঠিকই, কিন্তু এইখানে নেব 9 আর উপরে নেব 7, মানে ক্রস মানের 9 নিলাম আর উপরে নিলাম 7। আবার ইউনিয়ন দিয়ে এখানে আমরা মানটা নেব উপরে 8, নিচে আমাদের 9, আর কমা দিয়ে আমরা নেব কি 1, কারণ আমাদের মান সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান 0। তো আর এখানে আমরা লিখে দেব ইত্যাদি। এরকম আরো অনেক ভগ্নাংশ মান আছে, কিন্তু আমরা এই কয়টা মান ব্যবহার করব শুধু। তো এই কয়টা মান ব্যবহার করার পরে এবার আমাদেরকে করতে হবে কি, আমরা জানি t1 এর সময় 2টা মান হবে, t2 এর সময় 4টা মান হবে। তো এই মানগুলো আমরা এবার নিয়ে আমাদের অঙ্কের যে কাজটা সেইটাই চলে যাব। তো আমাদের এবার করতে হবে কি, প্রত্যেক tm মানে m এর মান এইখানে তোমার 2 3 4 5 এরকম হতে পারে, প্রত্যেক tm, 2 টু দি পাওয়ার m, মানে এইখানে যা হবে সেইটা হলো গিয়ে 2 এর পাওয়ার হবে। মানে এখানে যদি 3 হয় তাহলে এখানে 8টা মান হবে। ঠিক আছে, এরকম ইত্যাদি সংখ্যক, মানে পদ সংখ্যা নির্ণয়ের জন্য এই সূত্রটা, 2m সংখ্যক বদ্ধ ব্যবধির সংযোগ, 2m সংখ্যক বদ্ধ ব্যবধির সংযোগ। তো এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝছো, কোনো রকম ডাউট নাই। তারপরে এরপরে আমরা জানি দিয়ে আর একটা লাইন লিখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি সসীম সংখ্যক বদ্ধ ক্ষেত্রে সংযোগও কি হয়, বদ্ধ। সংযোগ বদ্ধই হয়, সংযোগ হয় বদ্ধ। অতএব
টিএম ও বদ্ধ, কারণ এখানে তো সসীম সংখ্যক মানে এম সংখ্যক পর্যন্ত বুঝাইছে, মানে একটা নির্দিষ্ট মান আছে, ইনফিনিটি তো না, এম সংখ্যক মান আছে, তার মানে আমরা এটাকে সসীম বলতে পারি, আর এইটা হবে কি বদ্ধ। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, কারেন্ট চলে গেছে যার জন্য একটু লাইট আপ ডাউন হয়েছে, তোমার এইখানে লিখবো ইন্টারসেকশন ইউনিয়ন, না যখন আমরা এই লাস্ট লাইন লিখবো তখন আমরা লিখবো ইন্টারসেকশন, কারণ সেদ হয় ইন্টারসেকশন। টি ইকুয়াল টু ইন্টারসেকশন, আমাদের এই প্রথম যে মানটা ধরেছিলাম টি আই সাজ দ্যাট আই বিলংস টু এন, ঠিক আছে, সেটটিও কি হবে বদ্ধ, সেটটিও বদ্ধ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই অঙ্কটা জাস্ট এই মানটাকে টি2 এর মানটাকে মুখস্থ করা লাগে, আমি তোমাদের মুখস্থ না করে কিভাবে লিখতে পারো সেই সিস্টেমটাও দেখিয়ে দিয়েছি। 2 এর টপোজগৎ এই চ্যাপ্টারের থিওরাম নাম্বার 1A নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, এটা পরীক্ষায় 1 বছর বাদে এসেই থাকে। যদি এক্স এর দুটি টপোলজি টি1 এবং টি2 হয়, মানে এক্স একটা টপোজগৎ, সেই টপোর যদি দুটি টপোলজি হয় টি1 এবং টি2, তাহলে বা তবে টি1 ইন্টারসেকশন টি2 সেটটি এক্স এর একটি টপোলজি হবে, মানে এক্স এর একটি টপোলজি টি1 এবং টি2 তখনই হবে যখন এই দুইটার ইন্টারসেকশন সেট, আমরা এই যে সেটগুলো আমরা ছোট ক্লাস থাকতেই শিখে এসেছি, যদি এইরকম সাইনটা থাকে তখন ইন্টারসেকশন, আর যদি উপরে ইউর মতো থাকে সেটা ইউনিয়ন। তো এখানে এখন আমাদের টপোজগৎ প্রমাণ করার জন্য 3টে শর্তকে মানতে হবে। 1 নাম্বার শর্তটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রথমত মানতে হবে যে তিনটা টপোজগতের 3টে শর্ত, আর এই অঙ্কটা করার জন্য টপোলজির হয়ে গিয়া 3টা শর্ত, সেই 3টা শর্ত এবং সাথে বদ্ধ জগতের একটি বা বদ্ধ সেটের শর্ত পূর্ণ করতে হবে বা ডেফিনেশন। তো টপোজগতের 3টি শর্তের এক একটা কি কি আমরা একটু লিখে নেই, ঠিক আছে। 3টি শর্তের প্রথম শর্তটা হচ্ছে গিয়ে টি টপোলজি হবে তখনই, টপোলজি এইটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, আমি জাস্ট বুঝাচ্ছি। টপোলজি হবে মানে তোমার কালো কালি দিয়ে যা লিখবো সেটা তোমাদের শুধু পরীক্ষায় হবে। টি টপোলজি হবে তখন যখন ফাঁকা সেট, এই চিহ্নটাকে বলে ফাঁকা সেট, এক্স কে ধারণ করবে, ফাঁকা সেট এক্স কে ধারণ করবে, এই হচ্ছে যে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে গিয়ে তোমার 2 নাম্বার শর্তটা হচ্ছে গিয়ে টি অন্তর্গত, টি এর অন্তর্গত সকল ইউনিয়ন সেটের অন্তর্গত হবে, অন্তর্গত যে কোনো ইউনিয়ন সেটের অন্তর্গত হবে, সকল ইউনিয়নের অন্তর্গত হবে। আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে টি এর যে অন্তর্গত যে কোনো ইন্টারসেকশন এই সেটের অন্তর্গত হবে, মানে টি1 এবং টি2 যে কোনো ইন্টারসেকশন এই সেটের অন্তর্গত হবে। প্লাস চতুর্থ শর্ত, মানে যে টার্মটা আমাদের পূর্ণ করতে হবে এই অঙ্কটা সলভের ক্ষেত্রে, সেই চতুর্থ টার্ম হচ্ছে কি বদ্ধ সেটের ডেফিনেশন। এই 4টা ধাপে আমাদের এই অঙ্কটাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা তোমার হচ্ছে গিয়ে টপোজগতের প্রথম যে 3টে শর্ত আছে সেটাকে করব এবং লাস্টে গিয়ে বদ্ধ সেটের শর্তটা করব। তো আমাদের প্রথমে দেওয়া আছে দিয়ে বলা আছে এক্স এর দুটি টপোজগৎ টি1 এবং টি2, আর প্রমাণ করতে হবে টি1 ইন্টারসেকশন টি2 একটি টপোলজি। এরপরে আমাদেরকে আমাদের যে বেসিক প্রমাণ, সেই বেসিক প্রমাণে এবার আমরা চলে যাব। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখবো, 1 নাম্বার শর্তের কাজ করব, যেখানে আমাদেরকে যেহেতু টি1 ও টি2 টপোলজি, তাহলে ফাঁকা সেট এক্স বিলংস টু, মানে এক্স এর সকল মান টি1 ইন্টারসেকশন টি2 এর মধ্যে থাকবে। তাহলে 2 নাম্বারটা প্রমাণ, 1 নাম্বার প্রমাণ হয়ে গেল নরমাল, একদম স্বাভাবিক, মানে টি1 টি2 টপোলজি হলে এর ফাঁকা সেটটা এক্স এর ভিতরে টি1 ও টি2 এর ভিতরে বিলংস করবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের 2 নাম্বারে আছে, আমরা ধরি দিয়ে কাজ করব। 2 নাম্বারটা ধরি এ বি, এ দুইটা সেট ধরবো, এ বি দুইটা ধরবো যা টি1 এবং টি2 এর ইন্টারসেকশনের মধ্যে বিদ্যমান থাকবে। ধরি এ কমা বি বিলংস টু টি1 ইন্টারসেকশন টি2, যেখানে এক্স এর দুটি
অশূন্য উপসেট এ এবং বি। অশূন্য উপসেট কি কি? উপসেট হচ্ছে এ ও বি। ঠিক আছে, তাহলে আমরা এবার বলতে পারি এখন এ কমা বি যদি দুইটাই এর ভিতরে বিদ্যমান থাকে তাহলে আমরা বলতে পারি এ কমা বি কে একবার টি1 এর ভিতর থাকবে, এবং এবং কেন আসছে? ইন্টারসেকশন সাইন থাকলে এবং আসে। ঠিক আছে, আর ইউনিয়ন আসে অথবা থাকলে। তো ইন্টারসেকশনের জন্য আমাদের এখানে এবং আসছে, এ বি বিলংস টু টি2। ঠিক আছে, এইটুক নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই লাইনটা কিভাবে আসছে। আমরা জাস্ট এই লাইনটুকটাকে ভেঙে এইভাবে লিখছি। দেন আমাদেরকে কি করতে হবে? টপোলজির সংজ্ঞার মাধ্যমে বা টপোলজি ডেফিনেশন অনুযায়ী এ এখানে কমার কারণে আমরা দেব কি? ইন্টারসেকশন বি বিলংস টু টি1। আমরা যেহেতু ইউনিয়নের কাজ করতেছি, সরি ইন্টারসেকশনের কাজ করতেছি, তাই আমরা এখানে ইন্টারসেকশন দিলাম। দ্বিতীয় শর্তে আমাদের ইন্টারসেকশন প্রমাণ করতে হবে। আর এবং দিয়ে দেব এ ইন্টারসেকশন বি বিলংস টু টি2। এবার আমরা করব কি? এই যে যেহেতু টি এবং টি2 এই দুইটাই টপোলজি, তাই এই দুইটাকে আমরা একসাথে ইন্টারসেকশন দিয়ে লিখে নেব। এ ইন্টারসেকশন বি বিলংস টু টি1 ইন্টারসেকশন টি2। আমাদের যে 2 নাম্বার শর্তটা আছে সেটাও আমাদের ফিল আপ হয়েছে। এবার আমাদেরকে এইটার ইন্টারসেকশন প্রমাণ করছি, এবার আমাদেরকে ইউনিয়ন প্রমাণ করতে হবে। ঠিক আছে, ইউনিয়ন প্রমাণের জন্য আমরা সেম ভাবে লিখে নেব 3 নাম্বার দিয়ে। ধরি এ ও বি হলো এক্স এর দুটি অশূন্য উপসেট। তাহলে এ কমা বি বিলংস টু টি1। আর যেহেতু আমাদের ইন্টারসেকশন আছে এই ডান পাশে, তাই আমাদের এইখানে তোমার লিখতে হবে টি1 এবং এখানে এ বির জন্য বিলংস টু টি2 দুইটা আছে। তো যেহেতু আমাদের এবার ইউনিয়ন প্রমাণ করব, তাই আমরা সকল মান নেওয়ার জন্য ইউ দেব এখানে, আর এখানে টি1 থাকবে আর এবং রইল। আর এ কমা বি এখানে হচ্ছে গিয়ে সরি কমা বি না, এ ইউনিয়ন বি, তারপরে হচ্ছে গিয়ে বিলংস টু টি2। আর টি1 আর টি2 যেহেতু এবং দ্বারা যুক্ত আছে, তাই আমরা এটাকে নিব এ ইউনিয়ন বি বিলংস টু টি1 ইন্টারসেকশন টি2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাদের 4 নাম্বার যে শর্তটা বদ্ধ সেটের মাধ্যমে যে আমরা প্রমাণ করব, সেই বদ্ধ সেটের শর্তটা এবার আমরা যাব বদ্ধ সেটের ডেফিনেশনটায়। তাহলে এবার আমরা ধরি দিয়ে বদ্ধ সেটের শর্তের জন্য লিখব, ধরি জি আলফা বিলংস টু টি1 ইন্টারসেকশন টি2, কারণ আমাদের প্রমাণে আছে টি1 ইন্টারসেকশন টি2। তো এইটাই আমাদের বেসিক। তাহলে এখানে লিখবো ফর অল সকল আলফা এর ভিতর রয়েছে, তখন জি আলফা বিলংস টু টি1 এবং আগের বারের মতো জি আলফা বিলংস টু একবার টি1 আবার বিলংস টু টি2। এখানে এবং আসছে এই সাইনটার জন্য, যেহেতু ইন্টারসেকশন তাই আমরা এখানে এবং দিচ্ছি, জি আলফা বিলংস টু টি2। এইটা যদি হয়ে যায়, এবার আমরা এটাকে সেট আকারে লিখব। সেটা হচ্ছে গিয়া কি? ইউ জি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু এ ইন্টারসেকশন টি1। এবং এই জি আলফার জন্য আমাদের প্রথমে এখানে আগে একটা ইউ আসবে, আর জি আলফা বিলংস টু কার ভিতর? আলফার সকল মান তোমার হচ্ছে বিলংস টু এর ভিতর, তাহলে ইন্টারসেকশন টি2। ঠিক আছে, এটা কিন্তু টি2। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে আমি আর একটু ডিপ করে দিই। এটা হচ্ছে গিয়ে টি2। ওকে, তারপরে এখানে আমাদের রয়েছে যেহেতু দিয়ে পরের লাইনে আমরা লিখব, যেহেতু টি1 ও টি2 টপোলজি হওয়ার কারণে আমরা লিখব ইউ জি আলফা
such that আলফা বিলংস টু এ, মানে আলফার সকল মান এ এর মধ্যে বিলংস টু এ। আর এইখানে আমাদের টোটাল যে এই মানটা বিলংস টু এই T1 এবং T2 আর এই মাঝখানে সাইন হবে এবং এর জন্য ইন্টারসেকশন। অতএব আমরা লিখব T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি। আমাদের প্রমাণে এইটা প্রমাণ করতে বলেছে, তা আমরা প্রমাণ করে দিয়েছি খুবই সহজভাবে। আর তো এখানে আমরা যেটা লিখেছিলাম না, এখানে আমরা এ লিখেছিলাম, এটা এ না, আমি ভুলে এটা এ লিখে দিয়েছি, এটা হবে গিয়ে ডেল। ঠিক আছে, এখানে এটা হবে ডেল, সরি এখানে হবে এটা ডেল। তো জাস্ট এই একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে কি আমাদের সূত্রে আসে যায়, সূত্রে আছে ডেল। ঠিক আছে, আলফা বিলংস টু ডেল। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। প্রোগ্রাম নাম্বার 1 করেছিলাম 1 এর এ, সেখানে আমরা টপোলজি হবে এটা প্রমাণ করেছিলাম T1 ইন্টারসেকশন T2। আর এবার আমরা প্রমাণ করব যে যদি এক্স সেটের দুইটি টপোলজি T1 এবং T2 হয়, তবে T1 ইউনিয়ন T2 এই সেটের টপোলজি নাও হতে পারে। এই জিনিসটা প্রমাণ করব। কিভাবে টপোলজি না হতে পারে? টপোলজি হবে না তো তখন যখন এই দুইটার মান এই দুইটা সেটের মধ্যে বিদ্যমান থাকবে না। তাহলে আমরা এই জন্য যে মানগুলো দরকার হবে সেই মানগুলো আমরা লিখে নিই। এটার জন্য আমাদের কিছু ফিক্সড মান লাগবে, সেটা হচ্ছে গিয়ে এক্স এর মান আর হচ্ছে গিয়ে তোমার T1 আর T2 এর মান। তার জন্য আমরা প্রথমে মনে করি দিয়ে লিখে নেব, মনে করি x ইকুয়াল টু এ বি আর সি, এই মানটা আমাদের ফিক্স। ঠিক আছে, তারপরে আমরা এখানে আর কিছু মান লিখব, মনে করি বা ধরি দিয়ে। এটার জন্য মান লিখব এক্স ফাঁকা সেট আর এ, এবং তোমার T2 এর জন্য মান নিব তোমার এক্স ফাঁকা সেট আর হচ্ছে বি, এই এটার সাথেও একটা ব্র্যাকেট হবে, তো এখানে ডাবল ব্র্যাকেট হবে। এবার আমরা বের করব কি T1 ইন্টারসেকশন T1 ইন্টারসেকশন T2 যখন আমরা করব তখন আমরা কি কি পাবো, মানে ইন্টারসেকশন ইউনিয়ন মানে কি সকল মানকে নিতে হয়, তাই না? সকল মানকে যদি আমরা নিই তাহলে আমরা কি পাবো, এক্স পাবো, ফাঁকা সেট পাবো, এ পাবো আর বি পাবো। এই মানগুলো আমরা এখানে পাবো, কিন্তু এখন আমাদেরকে এটার বিলংস টু দিয়ে কাজ করতে হবে। তোমার যে এই টপোলজির ক্ষেত্রে আমাদের কিছু সংজ্ঞা লিখতে হয়, বা তোমরা বলতে পারো আমাদের কিছু যে স্টেপগুলো মানতে হয়, সেই মানার স্টেপগুলো আমরা এবার করব। আমরা তো ফাঁকা সেট দিয়ে যে মানে এখানে আমাদের টপোলজি প্রমাণ করতে গেলে 3টা শর্ত মানতে হয়। 3টা শর্তের একটা হচ্ছে গিয়ে কি ফাঁকা সেট দিয়ে আমাদের প্রমাণ করতে হয়। সেই ফাঁকা সেট দিয়ে আমরা এটা তো প্রমাণ লিখলাম। এবার আমাদেরকে করতে হবে কি তোমার ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করার পর আমরা ইন্টারসেকশনে যাব। ইউনিয়ন যদি পসিবল হয় তখনই আমরা ইন্টারসেকশনে যাব। এখন যদি আমরা এখানে করি সেক্ষেত্রে আমাদের কি আসবে বলতো, ইউনিয়নটাও তো এখানে হয়ে গেল। তো এবার আমরা ইন্টারসেকশনে যাব। ইন্টারসেকশনে গেলে আমরা কি কি করব, এই এ বিলংস টু আমরা T1 ইউনিয়ন T2 লিখব, আবার এবং দিয়ে আমরা বি কে একবার T1 এবং মানে T2 এর ভিতরে লিখবো। মানে আমরা এখানে পাইছি না A1 এর মান তোমার এইটার ভিতর বিদ্যমান, আবার বি এর মানও এই ইন্টারসেকশনের ইউনিয়নের মানের ভিতর বিদ্যমান। এবার এই দুইটাকে আমরা এবং দিয়ে যুক্ত করছি, কারণ আমাদেরকে এখানে তোমার লাগবে হচ্ছে গিয়ে ইউনিয়ন হয়েছে, ইন্টারসেকশন লাগবে। এখন ইন্টারসেকশনের জন্য আমরা যখন এইটায় কাজ করব তখন আমাদের এইখানে এ ইউনিয়ন বি হবে ঠিকই, ইকুয়াল টু তোমার এ কমা বি হবে, কিন্তু আমরা এই যে এ কমা বিটা পাইছি, এই এ কমা বি এর মান কি তোমার T1 ইউনিয়ন T2 এর মধ্যে বিদ্যমান আছে। আমরা যেই এ ইউনিয়ন বি করার ফলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এর মান এবং বি এর মান দুটোটাই একসাথে আসবে। আর যদি এখানে ইন্টারসেকশন থাকতো তখন এখানে এ আসতো আলাদাভাবে, বি আসতো আলাদাভাবে, কিন্তু এ কমা বি এরকম কোনো পদ কি আমাদের এই যে T1 ইউনিয়ন T2 এই মানটার ভিতর আছে? এখানে আমাদের এ বি আলাদা আলাদা অবস্থায় আছে, কিন্তু একসাথে এ কমা বি নাই। তার জন্য আমরা এখানে এটা বিলংস টু হবে না, এটা আমাদের কি হয়ে যাবে, নট বিলংস টু। আর যখনই এই যে নট বিলংস টু চলে আসলো তখনই আমাদের টপোলজি
হবে না, কারণ টপোলজি হতে গেলে এইখানে বিলংস টু থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেব এই নট বিলংস টু হওয়ার কারণে T1 ইউনিয়ন T2 এক্স এর T2 এক্স 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 এর না এক্স সেটের টপোলজি নয়। ঠিক আছে, এইটাই ছিল আমাদের আজকের প্রমাণ। তো অঙ্কটা খুবই ছোট, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।